আপনার প্রশ্ন প্রথম হচ্ছে যে বোয়িং আমরা কয়টা প্লেন কিনছি। আমরা 25টার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সচিব মহোদয় যেভাবে ব্যাখ্যা করেছেন যে আমাদের প্রেক্ষাপট ছিল WTO সেকশন 21-এর আন্ডারে যুক্তরাষ্ট্র তার ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করেনি। আমার মনে হয় যদি প্রেক্ষাপটটা আমরা ভুলে যাই তাহলে সিদ্ধান্ত সম্বন্ধে আমরা প্রকৃত উপলব্ধি আনতে পারবো না। এই ন্যাশনাল ইমার্জেন্সির আন্ডারে তারা গ্লোবালি একটা এগ্রিমেন্ট ফ্রেমওয়ার্ক ফরওয়ার্ড করেন এবং সমস্ত দুনিয়াতে একটা ফ্রেমওয়ার্ক তারা ফরওয়ার্ড করেন, ART এগ্রিমেন্ট বলে। এবং দুঃখজনকভাবে আপনি জানেন যে এই এগ্রিমেন্টটা বাংলাদেশ থেকে লিক হয়ে যায়। পৃথিবীর একটা দেশ থেকে লিক হয়, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে। এর বিনিময়ে আমরা অপদস্থ হয়েছি এবং লিক ডকুমেন্ট থেকে আমার ধারণা এমন কোনো কিছু প্রকাশিত হয়নি যে প্রকাশের মাধ্যমে দেশের স্বার্থের কোনো জলাঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু এটা যে কোনো চুক্তির যখন প্রারম্ভিক পর্যায়ে থাকে তখন একটা, যেটা আপনি সঠিকভাবে বলেছেন, যে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে। এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট মানে যদি কেউ বাড়িও কিনতে চায়, কারোর ভিতরে যদি দ্বিপাক্ষিক একটা যে কোনো বিক্রয় চুক্তি থাকে, এটা ব্যক্তি পর্যায়ে হলেও একটা নন ডিসক্লোজার থাকে যে ভাই এই কথাটা আপনি আর কাউকে বলবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে চুক্তি সম্পাদিত না হয়। আর চুক্তি সম্পাদন হলে নিশ্চয়ই এই চুক্তি প্রকাশিত হবে। আমি প্রকাশের ক্ষেত্রে কোনো সমস্যা দেখি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে 25টা বোয়িং প্লেন আমরা যখন ক্রয়ের একটা প্রস্তাবনা দেই, এই প্রস্তাবনা 2024 সাল থেকে চলমান একটা প্রক্রিয়া। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে গত বছর 1,60,00,000 উপরে যাত্রী পরিবাহিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাত্র 20 লক্ষ যাত্রী পরিবহন করেছে আন্তর্জাতিক রুটে। তার মানে প্রায় 1.5 কোটির মতো রাফলি প্যাসেঞ্জার বিমান ক্যারি করতে পারেনি। আপনারা জানেন যে আমি গতকাল দুপুরবেলা জাপান থেকে ফিরেছি। আমি গত পরশুদিন জাপানে গিয়েছিলাম। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। আমি যখন জাপানে যাই, যেহেতু আমাদের সাথে সরাসরি কোনো ফ্লাইট নেই, আমি প্রথমে ব্যাংকক যাই, সেখান থেকে টোকিও যাই, ফেরার পথে আমি কুয়ালালামপুর হয়ে ঢাকায় আসি। আমি যখন ঢাকা এয়ারপোর্টের দিকে তাকাই তখন আমি অনেকগুলো বিদেশি এয়ারলাইন্সের ফাঁকে ফাঁকে কয়েকটা বাংলাদেশি প্লেন দেখি। আমি যখন থাইল্যান্ডে যাই তখন অনেকগুলো থাই এয়ারলাইন্সের ভিতরে অল্প কয়েকটা বিদেশি প্লেন দেখি। আমি যখন টোকিও এয়ারপোর্টের দিকে তাকাই তখন অনেকগুলো, প্রায় সকল জাপান এয়ারলাইন্সের প্লেনের মাঝে মাঝে 2-1টা বিদেশি প্লেন দেখি। আমি যখন মালয়েশিয়ান এয়ারলাইন্সে করে কুয়ালালামপুরে যাই তখন অনেকগুলো মালয়েশিয়ান এয়ারলাইন্সের মধ্যে কয়েকটা মাত্র বিদেশি প্লেন দেখি। কিন্তু ঢাকায় আসলে চিত্রটা সম্পূর্ণ উল্টো। এই উল্টো হওয়ার কারণ হচ্ছে যে আমার যাত্রী পরিবহনের সক্ষমতা নেই। আজকে সচিব মহোদয় যে কথাটা বলেছেন যে আমরা 19টা প্লেন আমাদের আছে, ইনফ্যাক্ট আমাদের প্লেন আছে 14টা, বাকি প্লেনগুলো ফ্লাইয়েবল না। এই 14টা প্লেন দিয়ে আমাদের যে নেটওয়ার্ক এবং আমাদের যে বিমানের মাস্টার প্ল্যান, সেখানে আমরা বলছি 2035 সাল নাগাদ আমাদের 47টা প্লেনের দরকার। আমার ধারণা আরও অনেক বেশি দরকার, বাট ওনারা নিদেন পক্ষে 47টা প্লেনের কথা বলেছেন। আমরা যে চুক্তি বোয়িংয়ের সাথে করতে যাচ্ছি এটা 2035 সাল নাগাদ মাত্র 14টা প্লেন নিয়ে কথা বলছি। এবং এই প্লেন ক্রয় প্রস্তাব বোয়িং এবং এয়ারবাসকে একসাথে বিশ্লেষণ করে ইকোনমিক ফিজিবিলিটি করে একটা প্রস্তাবনা পাঠানো হয়। এই প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এটার প্রাইস নেগোসিয়েশন করার জন্য ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারকে হেড করে একটা নেগোসিয়েশন টিম করা হয়, যেই টিম এই বোয়িংয়ের সাথে নেগোশিয়েট করছে। এই নেগোসিয়েশন এখনও চলমান আছে। এই চলমান প্রক্রিয়া শেষ করতে পারলে আলহামদুলিল্লাহ, শেষ না করতে পারলে দুঃখজনকভাবে আমরা আমাদের প্রকিউরমেন্টটা কমপ্লিট করতে পারবো না। আপনারা যদি দেখেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের রপ্তানি আয় 1 লক্ষ কোটি টাকার উপরে। আমরা যে বিমান ক্রয়ের প্রস্তাবনা করছি সেটার মূল্যমান হয়তোবা 30 থেকে 35 হাজার কোটি টাকা হবে। সেটা আমাদের মূল্য পরিশোধ করতে হবে 10 বছরে। এই 10 বছরে ইনফ্যাক্ট আরও বেশি সময়ে, কারণ এটার মানে পেমেন্ট শিডিউল অনেক লং টার্ম, হয়তোবা 20 বছরে মূল্য পরিশোধ করতে হবে।
তা আপনি যদি দেখেন হয়তো বছরে আমাদের 1,500-2,000 কোটি টাকা পরিশোধ করতে হবে এগেনস্ট রপ্তানি সম্ভাবনা বর্তমানে 1 লক্ষ কোটি টাকা। আমরা যে 37%-এর যে ট্যারিফ আমাদের উপরে ইম্পোজ হয়েছিল, যেটাকে আমরা নেগোশিয়েট করে 20%-এ নামিয়েছিলাম, যদি আমাদের এই চুক্তিটা মানে প্রকাশিত না হতো, আমি নিশ্চিতভাবে বিশ্বাস যে আমরা 20%-এর থেকেও কম পেতাম। দুঃখজনকভাবে আমরা ওখানে বিব্রত হয়েছি। পৃথিবীতে একমাত্র দেশ যেখান থেকে এই চুক্তির শর্তগুলি সারা দুনিয়াতে প্রকাশিত হয়েছে। তো তারপরেও আমরা আমাদের তাৎপর্যপূর্ণভাবে আমাদের প্রতিযোগী দেশসমূহের থেকে আমরা 20%-এর ট্যারিফ নামিয়ে নিয়ে এসেছি। আমরা আশা করছি যে 9 তারিখের যে বলেছেন, সেখানে আমরা চেষ্টা করছিলাম যে আরও কত কমানো যায়। কতটুকু কমবে এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না বা পাচ্ছিও না আপনাদেরকে, আমরা আলোচনার ভিত্তিতে দেখব। শুধু যে আমরা ওভারঅল ট্যারিফ কমানোর চিন্তা করছি তা না, আমাদের প্রচেষ্টা রয়েছে যে আমাদের যে মূল পণ্য গার্মেন্টস, সেই জায়গায় যেন আমাদের শুল্ক শূন্য হয়। আমরা সেই প্রচেষ্টায় এখনও রত রয়েছি। তো এই যে আমরা আমাদের যে উদ্যোগগুলো, এই ক্ষেত্রে যে আমাদের 1 লক্ষ কোটি টাকার রপ্তানি বিদ্যমান যেটা রয়েছে, সেটা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্দেশ্যে আমরা আমাদের যে কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাচ্ছি। আশা করি আপনার প্রশ্নের জবাব দিয়েছি। মাননীয় উপদেষ্টা 3 দিন আগে, যেটা আমার সহকর্মী বলছিলেন, অন্তর্বর্তী সরকারের জন্য এটা করা কি এত জরুরি ছিল? ঠিক 3 দিন আগে, যখন 3 দিন পরে ইলেকশন হতে যাচ্ছে। আপনি আমার কথা মনে হয় পরিপূর্ণভাবে শুনেননি। মাননীয় যদি আপনি বুঝতে পারেন তাহলে জন্য আপনি আশা করি প্রশ্নটা নেবেন। এটা নির্বাচিত সরকারের জন্য একটা বার্ডেন হবে কিনা, যেহেতু আমরা জানি না চুক্তিতে কি। আপনি আমার কথাগুলো শোনেননি। আমি আপনাকে বলেছি যে আমার 1 লক্ষ কোটি টাকার রপ্তানি, আপনাকে যদি প্রেক্ষাপটটাকে আপনি বাদ দিয়ে দেন, তাহলে আপনি যা ইচ্ছা তা চিন্তা করতে পারেন এবং বলতে পারেন। আপনি যদি চিন্তা করেন যে আজকে ভারতের সাথে যে 50% শুল্ক আরোপ করেছে, আপনি কি চান যে আপনার এই 7 লক্ষ চাকরিকে একটা রিস্কে ফেলে দিতে? আপনি কি চান যে আপনার 1 লক্ষ কোটি টাকার এই সম্ভাবনাকে আপনি বাজি ধরবেন? যদি আজকে আপনি দেখছেন যে কিভাবে যুক্তরাষ্ট্র ট্যারিফ মানে এদিক ওদিক হচ্ছে, মানে কিছুদিন আগে গত সপ্তাহে আমরা দেখেছি যে কোরিয়ার উপরে 15%-এর শুল্ক মাত্র 2 দিনের ডিফারেন্সে 25% হয়ে গিয়েছে। সো আপনি কি চান যে বর্তমান সরকার আগামী সরকারের জন্য এমন একটা বার্ডেন রেখে দিয়ে যাক যেখানে রপ্তানি শুল্ক এত উচ্চ পর্যায়ে চলে যাক, যেখান থেকে নামানোর জন্য আপনার এই 7 লক্ষ চাকরি, আপনার 1 লক্ষ কোটি টাকার ব্যবসাকে আপনি বাজি ধরতে চান? এটা তো কমতেও পারে, যেটাকে আপনি বলতেছেন বাড়বে, এটি তো কমতেও পারে। কারণ কিভাবে কমতে পারে যদি আমাকে একটু ধারণা। আপনারা করতেছেন বিএনপির পক্ষ থেকে, কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে মানে নির্বাচনের এত আগে এই ধরনের চুক্তির বিষয়ে আমি এমন কোনো কথা শুনিনি। উনি যেটা বলছেন যে আপনারা যে নেগোসিয়েশন করছেন, নির্বাচিত সরকার তো আপনাদের চেয়ে বেটার নেগোসিয়েশন করতে পারে, আপনি কেন আশঙ্কা করছেন যে বেড়ে যাবে তখন? আমার কাছে এই মুহূর্তে এর থেকে কম শুল্কের কোনো রেফারেন্স নাই। একমাত্র উন্নত দেশগুলো ছাড়া, জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের শুল্ক 15%। এছাড়া আমার পার্শ্ববর্তী দেশের শুল্ক অত্যাধিক বেশি। আপনারা শুনেছেন গত সপ্তাহে ভারত $600 বিলিয়ন আমেরিকান প্রকিউরমেন্টে, তার মধ্যে বোয়িং ইনক্লুডেড, প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এখানে $3 বিলিয়ন বা তার বেশি কিছু টাকার কথা বলছি। এবং তারপরেও আমরা যে আলোচনাগুলো করছি, আপনি যে ধারণাভিত্তিক কথা বলছেন কমে যেতে পারে। আপনি যদি আমাকে একটু পরামর্শ দেন, তাহলে আপনার ওই পরামর্শ কাজে লাগিয়ে আমি চেষ্টা করব।